ধান থেকে চাল, চালে মরছে ধান। কত চালে কত ধান নষ্ট। রাইস মিলের দূষণে চাষের জমি নষ্ট। রাইস মিলের দূষণে কমছে জমির উর্বরতা। হুগলি বর্ধমানে 150-এর বেশি চাল কল থেকে দূষণ। ধান থেকে চাল আর সেই চালে মরছে ধান। কত চালে কত ধান নষ্ট। রাইস মিলের দূষণে চাষের জমি নষ্ট। রাইস মিলের দূষণে কমছে জমির উর্বরতা। হুগলি বর্ধমানে 150-এর বেশি চাল কল থেকে দূষণ। রাইস মিলের অ্যাশের দূষণে ধানের ধাক্কা। রাইস মিলের রাসায়নিক সরাসরি ধান জমিতে। রাইস মিল থেকে দূষণের বিষ জমিতে বাতাসে। ধান থেকে চাল, চালে মরছে ধান। কত চালে কত ধান নষ্ট। চাষের জমিতে মিলের রাসায়নিক মেশানো জল। রাইস মিলের বর্জ্যে সালফার, নাইট্রোজেন। হুগলি বর্ধমানে 150-এর বেশি চালকল থেকে দূষণ। প্রলয় রয়েছে আমার সঙ্গে। প্রলয়ে 150-টির বেশি চালকল থেকে এইভাবে দূষণ ছড়াচ্ছে। ধান থেকে চাল আর সেই চাল থেকে ধান নষ্ট। প্রিয়াঙ্কা, দেখো, হুগলি এবং বর্ধমান জেলা, এই দুটো জেলা আমি বিস্তীর্ণ এলাকায় ঘুরেছি। এই দুটো জেলায় প্রায় 150-রও বেশি এরকম চাল কল আছে, রাইস মিল, পারবয়েল রাইস মিল। যে পারবয়েল রাইস মিলে ধান আসে এবং ধানটাকে চাল তৈরি করে সেখান থেকে এক্সপোর্ট হয় বা বিভিন্ন জায়গায় বিভিন্ন বাজারে সরবরাহ করা হয়। সেই ধান যখন নিয়ে আসা হচ্ছে, সেই কারখানা থেকে যে বজ্র মেশানো জল, সেই জল সরাসরি অধিকাংশ কারখানায় জিরো লিকুইড ডিসচার্জ সিস্টেম নেই। আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে বিভিন্ন কারখানা থেকে বজ্র মিশ্রিত জল, সেই জল সরাসরি চলে যাচ্ছে চাষের জমিতে। চাষের জমি তার উর্বরতা আস্তে 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 হারিয়ে ফেলছে। আস্তে আস্তে সেই জমি বন্ধা হয়ে যাচ্ছে, জমিতে চাষ হচ্ছে না। চাষের সেই গরম জল যদি বছরের পর বছর চাষের জমিতে গিয়ে মেশে, তাহলে সেই ধান তার উৎপাদন ক্ষমতা হারিয়ে ফেলছে। আমরা এখন দাঁড়িয়ে আছি হচ্ছে আরামবাগের জয়রামপুর এলাকায়। জয়রামপুরে দুটো রাইস মিল। দেখো, আমি যদি দেখাতে পারি পেছনে আমরা দেখাতে পারছি যে দুটো রাইস মিল এখানে চলছে, জয়রামপুর রাইস মিল এবং ভবতারিণী রাইস মিল। এই দুটো রাইস মিলের তুমি সামনেই দেখতে পাচ্ছ এই যে হাস্ক অ্যাশ এখানে ফেলে রাখা হয়েছে। যে কারখানার এই যে কালো বজ্র, সেই বজ্র পদার্থ এখানে ফেলে দেওয়া হয়েছে, যার ফলে এই যে চাষের জমি, যেটা 5 বছর আগেও চাষ করা যেত, 3 বছর আগেও চাষ হতো, সেই চাষের জমিতে এখন আর ধান হয় না। তারপরে যেখানে তুমি ধানের জমি দেখতে পাচ্ছ, সেই ধানের জমিতে গেলে দেখতে পাবে সেখানকার উৎপাদন আস্তে আস্তে কমে গেছে। ফার্স্ট লটের যে জমি, সেই ফার্স্ট লটের জমি সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত। তারপর আস্তে আস্তে জল তার প্রকৃতির নিয়মে, রাসায়নিক মেশানো জল প্রাকৃতিক নিয়মে যেদিকে যায়, সেইখানকার জমির ধানের ফলন, ধানের উর্বরতা সেটা কমিয়ে দেয়। এই অভিযোগ নিয়ে আদালতে ইতিমধ্যেই আদালতের দ্বারস্থ হয়েছেন, পলিউশন কন্ট্রোল বোর্ডের দ্বারস্থ হয়েছেন এখানকারই একজন কৃষক পরিবারের মেয়ে তনুশ্রী। তুমি বলো যে এখানে যে জমিতে যে চাষের উর্বরতা কমে যাচ্ছে, সেটাতে তোমাদের কি অভিজ্ঞতা? তোমাদের জমিতে কি হয়েছে? আমাদের জমিতে প্রায় 15 বছর চাষ হয়নি, চাষ বন্ধ হয়ে গেছে। 15 বছর এই মিলের গরম জল পিছন দিয়ে ছেড়ে দেয়, গোটা জমিতে ওই জল মিশে আর আমাদের চাষ করেও কিছু লাভ নেই আর কি। আর ওই জন্য 15 বছর জমি পড়েই রয়েছে খালি। এই রাসায়নিক মেশানো জল সেটা যে ফেলে দেওয়া হয়, তার অভিযোগ কি তোমরা যথাযথ জায়গায়, মানে পলিউশন কন্ট্রোল বোর্ড বা অন্যান্য প্রশাসনের ক্ষেত্রে তোমরা কি জানিয়েছিলে? সব জায়গাতে এসডিও, বিডিও, ডিএম, এসপি, আপনার পলিউশন কন্ট্রোল বোর্ড, হাইকোর্টে আমি হাইকোর্টে পর্যন্ত কেস করেছি। ঠিক আছে, তো তারপরে তার সলিউশন কি হয়েছে? তার সলিউশন মিল মালিকদেরকে বলেছে যে ইটিপি চেঞ্জ করতে, বয়লার চেঞ্জ করতে, ওই গরম জল যাতে জমিতে না ফেলে। আর মেন মানে আমাদের যে মেন রোড, হাই রোডের গা দিয়ে যে ড্রেনের সিস্টেম করেছে, সেই সিস্টেম বন্ধ করতে বলেছে, কিন্তু ওরা একটা নিয়মও পালন করেনি। এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট হচ্ছে এমন একটা যন্ত্র, যে যন্ত্রের মাধ্যমে কারখানার যে লিকুইড, সেই লিকুইড কোনোভাবেই বাইরে আসা যাবে না। দূষণ নিয়ন্ত্রণ করতে এটা অত্যন্ত জরুরি। সেই নিয়ম কোনো কারখানা মানছে না বলে এখানকার চাষি, কৃষক পরিবারের বিভিন্ন যারা অভিযোগকারী, তাদের বক্তব্য। একেবারে প্রলয়, 15 বছর ধরে চাষের জমিতে এইভাবে দূষণ এবং চাষ হচ্ছে না।
দূষণ নিয়ন্ত্রণের যে নিয়ম, সেই নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে এইভাবেই চাল থেকে ধানে আবার বিষ ছড়াচ্ছে। মূল সমস্যা মিলের জল জমিতে ঢুকছে, জমির মাটি ক্যান্সারে পরিণত হয়েছে, ধান হচ্ছে না, দুফসলি জমি, বুড়ো তো তাই। আমাকে এখানে ধান হোক না হোক সমবায় আন্ডারে এখানে সাবমার্সিবলে আমার জমির এরিয়া, আমাকে বছরে 2000 টাকা দিতে হয় সমবায়কে। এটাই আজকে নয়, আজ 7 থেকে 8 বছর এই সমস্যায় ভুগছি। এখন চাইছি আমার উপযুক্ত জমির জল নিকাশি হোক এবং ফসলটা যেন ফলে, এইটাই আমার জীবিকা। তারা এখন বলছে তুমি পলিউশন দপ্তর রিপোর্ট করো না, আমরা পেয়ে গেছি, ওটা কি বলে দূষণের কাগজ পেয়ে গেছি, আমাদের আর দরকার নেই, তুমি যা করছো করো, আমরা যেভাবে চালাচ্ছি চালাই। আসি পরের খবরে। আজ এসআইআর ঘোষণা। আজ পশ্চিমবঙ্গে ঘোষণা হতে পারে এসআইআর। বিকেলে নয়াদিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠক করবে জাতীয় নির্বাচন কমিশন। আজ এসআইআর ঘোষণা, আজ পশ্চিমবঙ্গে ঘোষণা হতে পারে এসআইআর। আরো ডিটেল আপনাদের জানাবো। মৈত্রেয়ী রয়েছে নয়াদিল্লি থেকে সরাসরি। মৈত্রেয়ী, কখন এই বৈঠক? নির্বাচন কমিশনের তরফ থেকে এসআইআর নিয়ে কি কি ঘোষণা করার সম্ভাবনা রয়েছে? পশ্চিমবঙ্গ সহ আর কোন কোন রাজ্যে এসআইআর শুরুর প্রস্তুতি ঘোষণা করা হতে পারে আজ? দেখো, এখনো পর্যন্ত যেটা জাতীয় নির্বাচন কমিশনের সূত্রে আমরা জানতে পারছি যে আজকে 4টের সময় এই যে সাংবাদিক বৈঠক, 4:15 নাগাদ যে সাংবাদিক সম্মেলন ডাকা হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে, সেখানেই দ্বিতীয় দফার এসআইআর বা বলা যায় যে প্যান ইন্ডিয়া এসআইআর এর প্রথম পর্ব সেটি ঘোষণা হতে চলেছে। এবং এখনো জাতীয় নির্বাচন কমিশন সূত্রে আমরা যেটা জানতে পারছি যে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরালা, অসমের মতো যে সমস্ত রাজ্য রয়েছে যেখানে আগামী বছর নির্বাচন রয়েছে, সেই সমস্ত রাজ্যগুলির সঙ্গে সঙ্গে আরো বেশ কিছু রাজ্যে, সব মিলিয়ে 10 থেকে 15টি রাজ্যে এসআইআর শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং যেটা জানা যাচ্ছে যে সম্ভবত 1 নভেম্বর থেকেই, যেটা আমরা জাতীয় নির্বাচন কমিশনের সূত্র মারফত জানতে পারছি যে 1 নভেম্বর থেকেই এসআইআর শুরু হবে এই রাজ্যগুলিতে এবং তারই চূড়ান্ত ঘোষণা করা হবে। বিহার এসআইআর এর সময় শুধু একটি নির্দেশিকা জারি করা হয়েছিল এবং এর পরে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে যদিও এক্ষেত্রে সেই ঝুঁকি জাতীয় নির্বাচন কমিশন নেয়নি, ফলে যে কোনো ধরনের যাতে কনফিউশনের জবাব তারা দিতে পারেন সেই ব্যবস্থা করার জন্যই এবারে সাংবাদিক বৈঠক ডাকা হয়েছে বলে জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হচ্ছে। বেশ, সামনে ভোট, বিজেপির হাতিয়ার এসআইআর, পাল্টা চড়া সুর তৃণমূলের। এসআইআর ইতিমধ্যে ম্যাপিং কমপ্লিট। ওই খেলার পার্টি 2,75,00,000 আর রাষ্ট্রবাদী বিজেপি 2,33,27,000। গ্যাপ কত? 42 লাখ। 1 কোটি নাম এসআইআর এ বাদ যাবে। এসআইআর এর পরে কোনো গ্যাপ থাকবে না। 2024 39%, আমাদের 40% রিজার্ভ। ওর ভুয়া ভোট, মৃত ভোট, বাংলাদেশি মুসলমানদের নাম বাদ যাওয়ার পরে কোনো গ্যাপ নেই। তার মানে ইলেকশন কমিশন ওনাদের দলদাস। ইলেকশন কমিশন ইজ এ ইন্ডিপেন্ডেন্ট বডি হওয়া উচিত। তারা কি করবে এটা কোনো দলের জানার কথা না। কিন্তু 1 কোটির নাম যদি বিজেপির থেকে যায় এবং সেটা যদি ইলেকশন কমিশন বাদ দেয়, তাহলে আমরাও হাতে চুরি পড়ে থাকি এবং কঠোরভাবে প্রতিবাদ করব। বাংলার একটা জেনুইন ভোটারের নাম যদি বাদ হয়, ইলেকশন কমিশনকে আমরা শায়েস্তা করব। এসআইআর ভোটার লিস্টের বিশেষ নিবিড় সংশোধন বিহারে আগেই চালু করেছে নির্বাচন কমিশন। এবার চালু হতে চলেছে পশ্চিমবঙ্গে। ভোটের বঙ্গে বিজেপি চাইছে এই এসআইআর কে হাতিয়ার করতে। নেতাদের মুখে তাই হুঙ্কার। এসআইআর ইতিমধ্যে ম্যাপিং কমপ্লিট। ওই খেলার পার্টি 2,75,00,000 আর রাষ্ট্রবাদী বিজেপি 2,33,27,000। গ্যাপ কত? 42 লাখ। 1 কোটি নাম এসআইআর এ বাদ যাবে। এসআইআর এর পরে কোনো গ্যাপ থাকবে না। 2024 39%, আমাদের 40% রিজার্ভ। ওর ভুয়া ভোট, মৃত ভোট, বাংলাদেশি মুসলমানদের নাম বাদ যাওয়ার পরে কোনো গ্যাপ নেই। বাংলা যেগুলো সমস্ত পাওনা সেগুলো দেয়নি, কুৎসা করছে। এখন ভোটার লিস্টে কারচুপি করতে নেমেছে। যে মডেলে ওরা কারচুপিটা করতে চলেছে তাতে দেখা যাচ্ছে যে ওরা বলছে
টার্গেট করছে যেন মুসলমানদের এরকম একটা ভাব দেখাচ্ছে, কিন্তু তাতে বিরাট পরিমাণ হিন্দু মানুষ বিপদে পড়ে যাচ্ছেন। রাজবংশী কারা হিন্দু, মতুয়া কারা হিন্দু, ওরা একটা দিশাহীন পলিটিক্স করছে, মানুষের শেকড় নিয়ে টানাটানি করছে। এসআইআর চালু হলে ভোটার তালিকা থেকে অনেকের নাম বাদ যাবে, এই আশঙ্কা অনেকেরই, যা দূর করতে আসরেও নেমেছেন বিজেপির নেতারা। এ রাজ্যে বিজেপির মতুয়া মুখ শান্তনু ঠাকুর দিচ্ছেন সিএএ আশ্বাস। একজন বাংলাদেশি মানুষ যারা উদ্বাস্তু তারা ভারতবর্ষ থেকে যাবে না, আজকে এই মঞ্চ থেকে আমি বলে গেলাম। এই এসআইআর নিয়ে আপনারা বিভ্রান্তিতে আছেন, আমি এই কথাও বলবো। সিটিজেনশিপ অ্যাপ্লাই করুন যারা বাংলাদেশ থেকে এসছেন। যদি এসআইআর এ একবারের জন্য নাম কাটা যায়, আবার সিটিজেনশিপ পাওয়ার পরে আবার আপনার নাম ভোটার লিস্টে উঠবে, অতএব আপনার ভয় পাওয়ার কিছু নেই। এসআইআর এ সব থেকে বেশি ক্ষতি হতে চলেছে মতুয়া সম্প্রদায়ের, সেটা বুঝে গেছেন শান্তনু ঠাকুর। শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন। মতুয়া সম্প্রদায় পুরোপুরি মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস পাশে আছে। ওনারা শুধু মুসলিম 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 বলছেন, তো অনেক হিন্দু সম্প্রদায়ের উপর বিপুল ভাবে আঘাত আসতে চলেছে, সেটা সব থেকে বেশি বুঝতে পারছেন ওনারা। সেই কারণে নাটক করতে নেমেছেন। এসআইআর এ ন্যায্য নাগরিক বাদ যাবে কেন? নিউজ 18 বাংলা।